आज सबार नजर जेदिके 2023-24 बाजेट आज 2023-24 अर्थबर्षेर बाजेट पेश करते चलेছে राज्य सरकार। बाजेट पेश करबेन अर्थ दप्तरेर स्वाधीन दायित्वप्राप्त मंत्री चंद्रिमा भट्टाचार्य। तबे नाना कारणे एबार राज्य बाजेटे भारसाम्य बजाय राखा बेश कठिन काज बोले मने करছে अर्थनीतिविदरा। राजकोष और राजस्व घाटति ठीक जेन गोदेर ऊपर विस्फोरा। एसबेर मध्य आबार केंद्र विभिन्न प्रकल्पे टाका देওয়ার शर्त क्रमश बाड़िয়ে चलছে। ফলে এবার রাজ্য বাজেটে বড় পরীক্ষা দিতে হবে রাজ্য সরকারকে। আর এই বাজেটকে নিয়ে আজকে আমাদের আলোচনা এবং আর্থিক অবস্থা রাজ্যের যে ভালো নয় তা সকলেরই জানা। ঋণের বোঝা ধীরে ধীরে বেড়েই চলেছে এবং এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনাও করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে রয়েছেন আমাদের সহকর্মী রাজীব দত্ত। সরাসরি চলে যাব বিধানসভা থেকে রয়েছেন রাজীব। আমি জানতে চাইব যে বাজেট केंद्रीय बाजेट के एक समय NT4 बाजेट बला হয়েছিল, এবার সবথেকে বড় পরীক্ষা রাজ্য সরকারের এই বিধানসভা বাজেট এবং অর্থনীতির দিক থেকে আমরা যদি দেখি যে রাজ্যের ভাড়ারে এখন মা ভবানী নেই বললেই চলে, খুব নড়বড়ে অবস্থা। রাজনীতি আর অর্থনীতির অঙ্ক কিন্তু খুব জটিল, আর এই অঙ্ক সামলানো এখন কতটা চ্যালেঞ্জিং এই বাজেটে। দেখো, প্রথমেই বলি যে রাজনীতিটা এবং অর্থনীতি কিন্তু আলাদা। সরকার চালানো আর রাজনৈতিক মঞ্চে যে ভাষণ এবং সেটা সরকারকে রাজনৈতিক কাজে ব্যবহার খুব তফাৎ, অত্যন্ত তফাৎ। রাজ্য চালাতে গেলে যে অর্থনীতি তার আর্থিক অবস্থা কিন্তু দেখতে হয়। আচ্ছা, কিন্তু এখন আমরা যেটা দেখছি যে অত্যন্ত কঠিন একটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্বীকার করুক আর না করুক, রাজ্য কিন্তু ঋণের ভারে নুইয়ে পড়েছে। আমি লদন তোমাকে একটা জিনিস দেখাই যে আমাদের যে ফিসকাল ডেফিসিট মানে হচ্ছে রাজস্ব মানে ঘাটতি 2020-21 সালে, তাই বলি 44,688 কোটি। 2020-21 পর্যন্ত যে ক্যাক রিপোর্ট তাতে দেখা যাচ্ছে যে 4,24,247 কোটি টাকা আমাদের রাজ্য দেনার দায়ে ডুবে গেছে। অর্থাৎ যে ঋণটা বামফ্রন্ট 2011 সালে ছেড়ে গিয়েছিল 1,68,000 কোটি টাকা, সেটা আজকে 2021-2022 আমরা যেটুকু পাচ্ছি যে সেটা 6,000 কোটি টাকার বেশি পেরিয়ে গেছে। অর্থাৎ এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চ্যালেঞ্জ। কারণ কি, সামনেই পঞ্চায়েত নির্বাচন। অর্থাৎ এই পঞ্চায়েত নির্বাচনের আগে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন বাজেট পেশ করতে হবে অর্থাৎ যেটা মানুষের কাছে পৌঁছাতে। অর্থাৎ তিনি যে দান ধ্যান মেলা ক্লাবকে টাকা এই জিনিসগুলো যেগুলো চালু করেছেন সেগুলো কিন্তু বজায় রাখতেই হবে, না হলে কিন্তু তারপরে তো অন্য বিষয় উন্নয়নের বিষয়টা, কিন্তু এটা প্রচুর টাকা যেটা সরকারের কোনো অ্যাসেট তৈরি হয় না। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে 2023-24 এই বাজেট যেটা চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের রাজ্যের অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পেশ করবেন, অর্থাৎ তাকে ঋণের বোঝা নিয়েই কিন্তু বাজেট পেশ করতে হবে। দ্বিতীয়ত মনে রাখবে যে কেন্দ্রীয় সরকার তাদের যে আর্থিক সাহায্য করে, বিভিন্ন যে প্রকল্পগুলো যে আর্থিক সাহায্য করে সেগুলো গত 2022 সাল থেকে প্রায় বন্ধ। 100 দিনের কাজের টাকা বন্ধ, প্রায় 1 বছরের থেকেও বেশি 2022 টোটালটা বন্ধ। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের কাছে চ্যালেঞ্জ, অর্থাৎ নিজেকে ইনকাম করে নিজেকে যেমন উন্নয়নের কাজ করতে হবে। কারণ কেন্দ্রীয় সরকারের যেটা বক্তব্য যে যেখানে এই দুর্নীতির বিষয়গুলো হয়েছে তারা তদন্ত করছেন এবং কেন্দ্রের প্রকল্প যেভাবে গাইডলাইন মানা হচ্ছে এবং তার কারণেই তো বন্ধ হয়েছে। অর্থাৎ যখন এই কেন্দ্র সরকার বন্ধ করছে সবটা তো পলিটিক্যাল নয়, রাজনৈতিক কারণ তো নয়, এটা যতই তারা বলুক, কিন্তু তার পিছনে একটা যথেষ্ট অঙ্ক আছে এবং সেই অঙ্কটা দেখতে গিয়ে দেখা গেল যে 100 দিনের কাজ যদি বলো সেখানে দেখা গেল যে যেটা আমরা গতকালই দেখিয়েছি ট্রাইব টিভির পর্দায় যে 95 লক্ষ জাল মানে তোমার জব কার্ড অর্থাৎ ভুয়ো জব কার্ড যারা আধার ট্যাগ করা হয়নি, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে এই টাকাটা কোথায় গেল, প্রায় 2 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় প্রকল্পের টাকা কোথায় গেল তার তদন্ত করছে গ্রাম উন্নয়ন। অর্থাৎ এই অবস্থা দাঁড়িয়ে কেন্দ্রের যেমন সাহায্য বন্ধ, একইভাবে ঋণের দায়ে রাজ্য জর্জরিত। রাজ্যের প্রচুর সামাজিক প্রকল্প আছে এবং সেই সঙ্গে উন্নয়ন করতে হবে। অর্থাৎ সামাজিক প্রকল্পের পাশাপাশি উন্নয়ন করতে গেলে রাজ্যকে স্বনির্ভর হতে হবে। কিন্তু রাজ্য স্বনির্ভর কিভাবে হবে? রাজ্যের তো ধরো ইনকামের সোর্স কোথায়? রাজ্যের ইনকামের সোর্স হচ্ছে দুটো তিনটে জায়গায়। একটা হচ্ছে মদ, একটা হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট যেটা সেল ট্যাক্স নেওয়া হয় যেটা, আর যে ট্যাক্স গুলো রাজ্যের আছে
সেরকম খুব ন্যূনতম, অর্থাৎ এই দুটোই কিন্তু বড় মানে বড় আয় রাজ্যে। সেই জায়গাটা মদটাই কিন্তু বড় আয়, অর্থাৎ তার উপর ভিত্তি করে নিজেকে ইনকাম করে নিজেকে উন্নয়নে বজায় রাখতে হবে, সোশ্যাল স্কিম গুলোকে চালাতে হবে। অর্থাৎ এইবারে যে তৃতীয়বারের এই সরকার যেভাবে ঋণের বোঝা বেড়ে গেছে, তাতে কিন্তু এবারে কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, কারণ সামনে আবার পঞ্চায়েত নির্বাচন আছে। অর্থাৎ সোশ্যাল স্কিমে কিন্তু যেভাবে চলছে, সোশ্যাল স্কিমে বলো যদি বলো যে দুয়ারে সরকার প্রকল্প, দুয়ারে সরকার মানুষের কাছে গেছে, প্রচুর মানুষ লক্ষ্মী ভান্ডার, সবুজ সাথী, প্রচুর আরো এন্ট্রি হয়েছে, আরো সেখানে তারা আবেদন জমা পড়ে সেগুলো অনুমোদন। বাজেট কিন্তু কমিয়ে দিলে হবে না, যারা পাচ্ছেন তারা পাচ্ছেনই, যারা আবার এন্ট্রি করলেন, যারা আবার আবেদন করলেন তাদেরও দিতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে মানে সামাজিক সেক্টরে যে স্কিম গুলো রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, সেগুলো কিন্তু বাজেট বরাদ্দ বাড়াতেই হবে, না হলে কিন্তু চলবে না। কারণ মানুষ যদি পেতে পেতে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তাদের সমস্যা হয়, এবং সমস্যা শুধু নয়, রাজনৈতিক দিকটা ভাবা হয়, মানে যেহেতু পঞ্চায়েত ভোট। অর্থাৎ সেই দিক দিয়ে বলতে গেলে এই বাজেট কিন্তু অত্যন্ত কঠিন বাজেট, চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আমরা সেটা দেখতে চাই যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঋণের ভার বোঝা বয়ে কিভাবে কেন্দ্রের সাহায্য না নিয়ে নিজে স্বনির্ভর হয়ে যে সোশ্যাল স্কিম, কারণ নিজেকে স্বনির্ভর হতেই হবে, কারণ কেন্দ্র তার ঠিক নেই। অবশ্যই আমি রাজীব দা সেই কারণে এই প্রশ্নটাও আমি রাখতে চেয়েছি কি অদূরে পঞ্চায়েত নির্বাচন এবং সামনের বছর আবার রয়েছে লোকসভা নির্বাচন। এই সামনের বছরে যে লোকসভা ভোটের দরুন, এই যে পঞ্চায়েত ভোট, তারপরে লোকসভা ভোট, এই ভোটের দরুন আমরা যদি বলি এবারের বাজেটে রাজ্য সরকারের রাজনৈতিক বাধ্যবাধকতা কতটা থাকবে এবারের বাজেটে, কি মনে হয়? আর্থিক বিশেষজ্ঞদের কি মতামত? অবশ্যই রাজ্য সরকারের বাধ্যবাধকতা রয়েছে এই কারণেই পঞ্চায়েত নির্বাচন, জানো যে আমাদের পঞ্চায়েত নির্বাচনকে রাজ্য সরকার যে শাসক দল তারা কিন্তু তাদেরকে জিততে হবে ওই জায়গায়, এবং যদি জিততে হয় তাদের একটা সরকারে যখন তাকে তাদের পলিটিক্যাল মোটিভটা উদ্দেশ্য থাকে যে আমরা সমস্ত ক্ষেত্রে থাকবো, সেই সব সরকার সব দলেরই থাকে, এদেরও আছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানে মানুষের কাছে যে স্কিম গুলো তারা পৌঁছে দিয়েছে, যে সরকার মানুষের জন্য আছে, দুয়ারে সরকার পৌঁছেছে। অর্থাৎ তোমাকে আমি মানে 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে দিচ্ছি, যেটা SC ST বা এদের থেকে 1000 টাকা, তোমাকে আমি বার্ধক্য ভাতা দিচ্ছি, তোমাকে আমি কৃষক বন্ধু প্রকল্পে সাহায্য করছি, যে নতুন কৃষক বন্ধু প্রকল্প 10,000 টাকা হয়ে গেছে, অর্থাৎ বরাদ্দ বেড়ে গেছে। অর্থাৎ এই প্রকল্পগুলো যদি বন্ধ করে দাও, তাহলে শাসক দলের বিরুদ্ধে কিন্তু একটা খারাপ মনোভাব জন্মাবে, তার প্রভাব তো ব্যালট বক্সে পড়বেই, পঞ্চায়েত ভোটে পড়বে। অর্থাৎ কিন্তু তাই বাজেট এটাকে ভাবতেই হবে, যে সরকারকে ভাবতে হবে ওই মানুষগুলোর কথা, গ্রামীণ মানুষগুলোর কথা, এবং যাতে যে মানুষের সাহায্য তারা চালু করেছে, যে সোশ্যাল স্কিম গুলো চালু, স্বাস্থ্য সাথী বলো, সবুজ সাথী বলো, প্রচুর স্কিম চালু আছে, প্রায় 29টার মতো স্কিম চালু আছে। এগুলোকে চালু রাখা শুধু নয়, এগুলো চালু তার সঙ্গে যে আরো তাদের আবেদনপত্র বেরিয়েছে, অর্থাৎ তার জন্য বরাদ্দ বাড়াতে হবে। কিছু স্কিমে ধরো মানে কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প তাদের চালাতে হবে। অর্থাৎ সব জায়গায় চালাতে গিয়ে সরকারকে ভাবতে হবে, কিন্তু পঞ্চায়েত নির্বাচনটাকে সামনে রেখেই বাজেট তৈরি করতে হবে, না হলে কিন্তু পঞ্চায়েত নির্বাচন থেকে মানুষ মুখ ঘুরিয়ে নেবে, এবং সেটাই হবে। আমরা দেখছি, আমরা সরকারের বিভিন্ন দপ্তর সূত্রে যেটা খবর পাচ্ছি, যে বিভিন্ন বাজেটের টাকা কিন্তু গ্রাম অঞ্চলের দিকেই ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু বলছেন সরকার, স্বীকার না করলেও বাস্তব সূত্রে আমরা জানতে পারছি বিভিন্ন সূত্রে, যেটা মানে দেওয়া হচ্ছে, কারণ গ্রাম উন্নয়নের উপর জোর দিতে হচ্ছে। 100 দিনের কাজ, যেমন একটা কদম বলি যে 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, 1 বছর নয়, 2021 সালের এপ্রিল মাস থেকে বন্ধ, 2022 হয়ে গেল, 2023-এর আজকে ফেব্রুয়ারি মাস। অর্থাৎ বুঝতে পারছি যে 100 দিনের কাজ করে কত মানুষের জীবন চলে, তারা দীর্ঘদিন টাকা পায়নি। তাই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিভিন্ন দপ্তরে তাদের 100 দিনের প্রকল্পটা চালু রাখা হবে, কিভাবে না অন্য দপ্তরের টাকা ওখানে যে কাজ করানো হবে, অর্থাৎ অন্য দপ্তর থেকে সেই টাকা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেই 100 দিনের প্রকল্পের টাকা দিতে হচ্ছে, কারণ এতে মানুষের জীবন জীবিকা, প্রচুর মানুষ এই 100 দিনের কাজের উপর নির্ভর করে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে এই প্রকল্পগুলোকে চালু রাখা সরকারের কাছে একটা চ্যালেঞ্জ। 100 দিনের কাজটাকে চালু রাখা অত্যন্ত একটা চ্যালেঞ্জ, কারণ কেন্দ্রীয় সরকার তারা তদন্ত করছে, তারা বিভিন্ন সময় তদন্তের অনেক মানে তারা দুর্নীতি পেয়েছে, এটা তো বাস্তব সত্য, এটা তো আমরা বলছি না, এটা বিভিন্ন সময় অভিযোগ হয়েছে, শুধু নয়
এর প্রমাণ হয়েছে। কেন্দ্রীয় সরকারের টিম আসছে, গ্রামীণ আবাস যোজনা, জানো যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই নিয়ে হয়েছে কেন্দ্রের টাকার নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রের সঙ্গে একটা গোলমাল হচ্ছে। যে এই যে কেন্দ্র এবং রাজ্যের সঙ্গে এই যে সম্পর্ক, তার প্রভাব তো সাধারণ মানুষের মধ্যে পড়ছে। সাধারণ মানুষ তারা আছে সমস্যায় পড়ছেন এই দুই সরকারের মধ্যে এই চ্যালেঞ্জের ফলে, যার ফলে কিন্তু রাজ্যকেই চালাতে হচ্ছে। রাজ্য মানে হয়তো অতটা ধর 100 দিনের কাজে কোনো মানুষ হয়তো 43 দিন কাজ করে, সে ততটা পাচ্ছে না, হয়তো 23 দিন পাচ্ছে, কিন্তু টাকাটা তো রাজ্যকেই দিতে হচ্ছে এবং সেই টাকাটা অন্য মানে বাজেট থেকে আনতে হচ্ছে। এটাই তো মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে এই প্রকল্পগুলোকে পঞ্চায়েত ভোটের আগে শুধু নয়, এগুলো চালিয়ে রাখতেই হবে, না হলে যেমন মানুষের সমস্যা হবে, মানুষ আরো মানে মানে খেতে পাবে না এমন মানুষও আছেন। একইভাবে সামাজিক সেক্টরের প্রকল্প, আরো অনেক সামাজিক প্রকল্প সেগুলোকে চালু রাখতে হবে এবং পঞ্চায়েত ভোটকে আছেই সামনে, পঞ্চায়েত ভোটের আগে তো আরো বেশি করে চালু রাখতেই হবে। অর্থাৎ এটা কিন্তু যে আমরা এটা মনে করছি যে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে হয়তো যে এই মানে সেক্টর গুলো, অর্থাৎ যে বিভাগের এই বাজেট, যে বিভাগগুলো এই দায়িত্বগুলো পালন করে, সমাজ সোশ্যাল সেক্টর গুলোকে পালন করে, লেবার ডিপার্টমেন্ট, ওমেন চাইল্ড ডিপার্টমেন্ট বলো, এই ডিপার্টমেন্টগুলোর বাজেট বরাদ্দ কিন্তু মনে হয় এবারেও বাড়বে, কারণ বাড়াতেই হবে, না হলে উপায় নেই। প্রচুর তাদের আবেদনপত্র অনেক বেড়ে গিয়েছে। লাদম অবশ্যই আমি রাজীব দা এই প্রশ্নটাই আবার আমি রাখতে চাইছিলাম যে যেহেতু আমরা যদি দেখি যে বিগত কয়েক বছরে সামাজিক কল্যাণমূলক কাজে কিন্তু আর্থিক বরাদ্দ রাজ্য সরকার কিন্তু বারবার বাড়িয়েছে, কিন্তু এবারের ক্ষেত্রে আমরা যদি দেখি যে রাজকোষ কিন্তু খালি, কোষাগার কিন্তু খালি। এই মুহূর্তে রাজ্য সরকার এই বাজেটে সেই সামাজিক জনকল্যাণমূলক কাজগুলোতে বাজেট বাড়াবে না কমাবে না অপরিবর্তিত রেখে দেবে, কি বলে বাজেট সমীকরণ? দেখো আমি যেটা বলি যে বাজেট, সামাজিক প্রকল্পে বাজেট বাড়াতে হবে। কারণ তুমি যদি বলো স্বাস্থ্য সাথী, তুমি যদি বলো স্বাস্থ্য সাথী কেন্দ্রের প্রকল্প আছে, আমরা অ্যাকসেপ্ট করিনি, কেন্দ্র রাজ্য নিজস্ব প্রকল্প চালাচ্ছে। সবুজ সাথী রাজ্যের নিজস্ব প্রকল্প, যেটা সাইকেল দেওয়া। কন্যাশ্রী প্রকল্প, সেই প্রকল্পের টাকা দিতে হবে। ঠিক একইভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যেন 2021 সালে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে যিনি তার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ক্ষমতায় আসার তৃতীয়বারের ক্ষমতায় এসে তিনি এটা চালু করলেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু রাখতে হবে। বিধবা ভাতা, তেমনি সহমর্মী, যেন যে সহমর্মী, প্রচুর প্রকল্প আছে, যুবশ্রীর প্রচুর প্রকল্প, এগুলোকে চালু রাখতে হবে। অর্থাৎ এগুলো চালু রাখতে গেলে যে টাকা ছিল আগে, যে বরাদ্দ গতবারে হয়েছিল, জানো আমি তোমাকে একটা উদাহরণ যেমন দেখাই, যে একটা যে চাইল্ড ডেভেলপমেন্ট, আমাদের চাইল্ড এনরোলমেন্ট, যেটা কন্যাশ্রী যারা করে, কন্যাশ্রী যারা যে দপ্তর যারা পরিচালনা করে, সেই কন্যাশ্রী দপ্তরের বাজেট, ওমেন চাইল্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের বাজেট গতবারে ছিল 19,238.27 crore। অর্থাৎ বুঝতেই পারছো যে কত বিগ বাজেট। অর্থাৎ এইবারে কিন্তু তখন কন্যাশ্রীর যে সংখ্যা ছিল বা হচ্ছে রূপশ্রীর যে সংখ্যাটা ছিল, যারা এই যে মেয়েরা এগুলো পান, সেই সংখ্যাটা আবেদনপত্র দুয়ারে সরকার করে আরো বেড়েছে। অর্থাৎ এই বাজেটটাকে বাড়াতে হবে। ঠিক একইভাবে তেমনি তোমার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বাজেট বাড়াতে হবে। তেমনি বলো ফুড অ্যান্ড সাপ্লাই, রেশন ব্যবস্থায় বাজেট বাড়ানোর একটা করতেই হবে, কারণ বিনা পয়সায় রেশনের ব্যাপারটা আমাদের রাজ্য করছে অনেক, মুখ্যমন্ত্রী এটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। অর্থাৎ এই দিকে দেখতে গেলে যে প্রতিটা সামাজিক স্কিম যেগুলো চলছে সেগুলোকে চালু রাখতেই হবে, কারণ চালু রাখলে মানুষ তোগুলো অভ্যস্ত হয়ে গেছেন, মানুষ ওগুলো পাচ্ছেন, মানুষ তাহলে সরকারের সম্বন্ধে ভুল বুঝবে। অর্থাৎ এখানে সামাজিক যে প্রকল্পগুলো সেগুলোকে বরাদ্দ বাড়াতেই হবে। এবং একটা জিনিস তোমাকে আমি দেখাই, কিন্তু বরাদ্দ বাড়ালে হবে না, ইনকাম কোথায় আমাদের? আমি যেটা বলছিলাম যে আমাদের এখানে ইনকামটা কি, আমাদের মানে ইনকাম হচ্ছে আমাদের কেন্দ্রের উপর ভরসা করতে, কেন্দ্রের যেখান থেকে জিএসটি যায় সেই জিএসটির টাকার তার একটা অংশ পার্সেন্টেজ আমরা পাই। আমাদের স্টেটের কি পাই? আমাদের হচ্ছে সেল ট্যাক্স আছে, সেল ট্যাক্স দিতে পেট্রোলিয়াম প্রোডাক্টে, এটা খুব একটা বড় ট্যাক্স আমরা পাই। এসজিএসটি ট্যাক্স, এসজিএসটি আমরা পাই। এছাড়া এক্সাইজ ট্যাক্স, এছাড়া এটা খুব বড় একটা ট্যাক্স। এছাড়া জানো যে ভেহিকেল ট্যাক্সের মানে ছাড় দিয়েছে করোনার পর, মুখ্যমন্ত্রী ছাড় দিয়েছেন। ল্যান্ড রেভিনিউ ট্যাক্স অত্যন্ত কম, ট্যাক্সেশন গুড অ্যান্ড প্যাসেঞ্জার এটা খুব কম, আদার ট্যাক্স নেই। অর্থাৎ এই মোটামুটি দুটো ট্যাক্সের উপর নির্ভর করে রাজ্যকে ইনকাম করতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে মদ
আর একটা হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের উপর একটা সেস পায়, যেটা অন্য রাজ্য কমিয়েছে, আমাদের রাজ্যে খুব কম কমিয়েছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে ইনকাম করতে হবে, এবং এই ইনকামের উপরে তবে ডেফিসিট তো হবেই। কারণ আমি তোমাকে যদি আরেকটা জিনিস দেখাই, বলি যে আমাদের রাজ্যে যখন এই জিনিসটা ধরো একটা যখন সরকার যখন করা, সরকারের আয় ব্যয়, অর্থাৎ আয় হলে তো তবে দায়ী করতে পারবো, কিন্তু তোমাকে যখন প্রথম দেখি, কিন্তু আমি 2016 সাল থেকে কিন্তু বাজেট, অর্থাৎ 2011 যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আছেন, তৎকালীন যে বাজেট ছিল, বাজেট বরাদ্দ ছিল, এখন 2021 সালে দেখেছি আমরা, 21-22 সালে সেটা কিন্তু প্রায় 8 গুণ বেড়ে গিয়েছে। এবং বেড়ে গিয়েছে শুধু নয়, 8 গুণ মানে খরচ, মানে 8 গুণ বরাদ্দ বেড়েছে, তার সঙ্গে খরচও বেড়ে গেছে। এবং 2016 সালে আমি দেখো, 2016-17 সালের হিসেবটা আমি একটা দিই, যে 1,17,832 কোটি টাকা সরকারের ইনকাম ছিল। কি ইনকাম? তার মধ্যে ইনকামটা ছিল সরকারের সেন্ট্রাল ট্যাক্স, সেন্ট্রালের দেওয়া টাকা, প্লাস যে রাজ্যের ট্যাক্স। ব্যয় কত হলো, যেটা ট্যাগ রিপোর্ট বলছে, 1,33,918 কোটি টাকা। 2017-18 কি হলো, যে 1,31,270 কোটি টাকা হচ্ছে আয় করলাম, আমাদের রাজ্য আয় করলো, কেন্দ্র ট্যাক্স এবং রাজ্যের ট্যাক্স মিলিয়ে আয় করলাম। আমরা ব্যয় করলাম কি, 1,41,077 কোটি টাকা। 2018-19 1,45,975 কোটি টাকা আমরা আয় করলাম, সব মিলিয়ে। এই ব্যয় করলাম কোথায়, 1,56,374 কোটি টাকা। 2019-20 আমরা আয় করলাম কত, 1,42,914 টাকা। ব্যয় করলাম কত, 1,62,575 কোটি টাকা। 2020-21 সালে পর্যন্ত রিপোর্টটা আমার কাছে আছে, ক্যাগের রিপোর্ট, 1,48,394 কোটি টাকা। ব্যয় করলাম 1,77,921 কোটি টাকা। এইবারে দেখালো, দেখো ঋণটা বাড়লো কত, ঋণ বাড়ছে, ঋণ তো শোধ হচ্ছে না। কারণ এই যে ঋণটা আমরা করছি, আমি তো লোনটা নিচ্ছি, আমাকে শোধ করতে হবে, কারণ সরকারকে 3টে কাজ করতে হচ্ছে। একটা হচ্ছে লোনটাকে শোধ করতে হচ্ছে, কেন্দ্রের দেওয়া টাকা এটাকে শোধ করতে হচ্ছে, আমি রিজার্ভ ব্যাংক থেকে নিলেও তো লোনটাকে শোধ করতে হচ্ছে রে বাবা, একটা। দ্বিতীয় হচ্ছে সামাজিক প্রকল্পগুলোকে চালু রাখতে হচ্ছে, এবং কারণ সামাজিক প্রকল্পগুলো চালু না রাখলে মানে গরিব মানুষের অসুবিধা হবে, এটা ঘটনা। এবং তার সঙ্গে যেটা করতে হচ্ছে যে উন্নয়নের একটা রাস্তাঘাট, পরিকাঠামো, এগুলোকে চালু রাখতে হচ্ছে। এইবারে তোমাকে আমি একটা দেখাই যে 2019-20 সালে আমরা লোন করে ফেললাম কত, আমরা লোন বেড়ে গেল, এটা 3,75,716 কোটি টাকা। 2020-21 সালে সেই লোনটা দাঁড়ালো 4,24,260 কোটি টাকা। এবং মোট এখন যেটা দাঁড়িয়েছে প্রায় 6 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে লোনটা। অর্থাৎ বুঝতে পারছেন, লোনের ভারে জর্জরিত আমাদের রাজ্য। এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু সরকারকে লড়াই করতে হচ্ছে। অবশ্যই এই যে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে না, আমি এটা নিয়েও আমি ভেবেওছি যে এই যে রাজ্য সরকারের সীমিত আয়, বাড়তে থাকা খরচ, ক্রমবর্ধমান ঋণ এবং রাজকোষের ঘাটতি এবং কেন্দ্রীয় সরকারের বেঁধে দেওয়া বিধি এবারের বাজেটে, এবারের রাজ্য সরকারের বাজেটে কতটা প্রভাব ফেলতে পারে, কতটা প্রভাব ফেলবে? অত্যন্ত প্রভাব ফেলবে, অত্যন্ত প্রভাব ফেলবে। এটাই তো আমরা দেখতে চাইছি যে সরকার কিভাবে সামলায়, সরকার তার ঋণের বোঝা নিয়ে কিভাবে উন্নয়নগুলো করবে, কিভাবে সামাজিক প্রকল্পগুলো করবে, সেটা কি করে সামলায়। একটা জিনিস রবম বলতে হয়, দেখো সবুজ সাথী, লক্ষ্মী ভান্ডার, এই যে প্রকল্পগুলো, বিধবা ভাতা, এই যে ইকোনমিক্যাল ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়। অর্থাৎ আমি এমন অনেক জানি যে কলেজে পড়ায়, যে ইঞ্জিনিয়ারিং ভালো চাকরি করে, তার পরিবার কিন্তু এই লক্ষ্মী ভান্ডার পায়। যে যার বড় লোক, গ্রামেগঞ্জে প্রচুর মানুষ আছে বড় লোক, সেই বড় লোক তারা কিন্তু সবুজ, তার বাড়ির ছেলে মেয়েরা সবুজ সাথী সাইকেল পাচ্ছে। অর্থাৎ এই প্রকল্পগুলো যেগুলো সাধারণ মানুষ শুধু নয়, মানে একদম যে উপর মহলে যাদের নেওয়ার কথা না, তারাও নিচ্ছেন। যার ফলে সরকার এই যে মানে যেটা বলতে হয়তো অনেকে আপত্তি করবেন, আমি বলছি যে এই ভোট পলিটিক্স করতে গিয়ে না এই জিনিসগুলো সমস্যা হয়ে গেছে। ক্রাইটেরিয়া কোথাও একটা বেঁধে দেওয়া হচ্ছে যে কে পাবে সবুজ লক্ষ্মী 500 টাকা, কারা পাবে। আমি তো এরকম জানি যে 500 টাকা পায় মানে অনেক বড় লোকের বাড়ির লোকেরা, মহিলারাও পায়, আছে এটা। তো এইরকম মানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং যার ফলে কিন্তু সরকারের খরচ বেড়ে গেছে। যদি এই জায়গায় লিমিটে
মানুষকে সাহায্য করতে হবে, সামাজিক প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষকে সামাজিক প্রকল্প দিয়ে মানুষের মান উন্নয়ন করতে হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু তার একটা ক্রাইটেরিয়া থাকবে, সেই ক্রাইটেরিয়াটা কিন্তু বেঁধে দেওয়া আছে। অর্থাৎ যেমন এই আবাস যোজনার মধ্যে যদি হয়, যার পাকা বাড়ি আছে পাকা বাড়ি পেলো, আর যে মানে পাকা যার মাটির বাড়ি সে রাস্তাতে ভেঙে পড়ে ফুটপাত, এটা করলে চলবে না। এখানে সরকারকে কঠোর হতে হবে। একটা জিনিস ইনফরমেশন দিয়ে জানিয়ে রাখি, যেটা বিভিন্ন ডিপার্টমেন্টে, যেটা সরকার হয়তো স্বীকার করছে না, যে গতবারের যে বাজেট বরাদ্দ, সেই বরাদ্দটা কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট ততটা পায়নি। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেটা যে তার মধ্যে আছে সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। গতবারের বাজেট সুন্দরবন, যে সুন্দরবনের একটা যেগুলো গিলোটিনে যায়, এই বাজেটগুলো মূলত গিলোটিনে চলে যায় মানে মূল বাজেটের পর। সেখানে একটা প্রপোজাল আনা হয়েছিল যে 587.45 কোটি টাকা 2022-23 সালের আর্থিক বর্ষে এই ডিপার্টমেন্টকে দেওয়া হবে সুন্দরবন উন্নয়নের জন্য। আমি তো স্পেসিফিক করে বলছি যে কত পেয়েছে তারা। তারা পেয়েছে প্রথম ধাপে 112 কোটি টাকা প্লাস 60 কোটি টাকা, অর্থাৎ মোট 172 কোটি টাকা। বাকি যদি ধরো 30% বরাদ্দ, অর্থাৎ গতবারে তাদের যে বাজেট বরাদ্দ ছিল তার 30% তারা পেয়েছে। এটা কিন্তু বাস্তব সত্য, সরকার হয়তো স্বীকার করছে না। অর্থাৎ বাজেট বরাদ্দ হচ্ছে কিন্তু সেই টাকাটা তারা পাচ্ছে না, যার ফলে একটা সমস্যা আছে। এবং সেটাকে অভিযোগ বলতে পারো, সেই অভিযোগ যে সেটা কিন্তু বেশিরভাগই কিন্তু সামাজিক প্রকল্পে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। লক্ষ্মী ভান্ডার তো আলাদা কোনো বাজেট নেই, লক্ষ্মী ভান্ডার কিন্তু অন্য জায়গা থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই জায়গাটা সমস্যা, সরকারকে গাইডলাইন একটা তৈরি করতে হবে, সৎ মানে যে এই জিনিস হবে, এই তার বাজেট বরাদ্দ, এই ক্রাইটেরিয়া কারা পাবে, কারা পাওয়া উচিত, সবাই পাবে। কেন সবাই সবুজ সাথী সাইকেল পাবে, যে যার বাড়িতে 10টা সাইকেলের কারবার পাচ্ছে, যার মাসে মানে 1 লাখ টাকা ইনকাম সেও পাচ্ছে, সেও 500 টাকা সাহায্য নিচ্ছে লক্ষ্মী ভান্ডার। এগুলো তো হওয়া উচিত না। এবং যার ফলে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে, সরকারের খরচ বাড়ছে এবং তার সঙ্গে সরকারের ভাড়া শূন্য হয়েছে, ঋণের বোঝা বাড়ছে। এবং যার ফলটা হচ্ছে, যেটা অর্থনীতিবিদরা বলছেন, যে আমাদের রাজ্যে এখন একটা বাচ্চা জন্মালে প্রায় 60,000 টাকা ঋণ হয়ে যায়। এই পরিস্থিতি তো হওয়া উচিত ছিল না। এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক, এটা কিন্তু বাস্তব সত্য। হয়তো অনেকে এটা নিয়ে বক্তব্য নিয়ে আমাদের অনেকের আপত্তি থাকতেই পারে। এটা কিন্তু ইকোনমিক্সরা বলছেন, অর্থনীতিবিদরা বলছেন যে এই যে প্রায় 6 লক্ষ টাকা, 6 লক্ষ কোটি টাকার মতো ঋণ হয়েছে, এটা বাস্তব সত্য। ক্যাগ রিপোর্ট বলছে, ক্যাগ রিপোর্ট তো দিয়ে দিয়েছে যে প্রায় 5 লক্ষ টাকা 2020-21 প্রায় 4,24,247 কোটি টাকা লোন রয়েছে রাজ্যে। এটা ক্যাগ রিপোর্ট, আমি তো ক্যাগ রিপোর্টের তথ্য বলছি। অবশ্যই তার মানে বলাই চলে যে ক্যাগের রিপোর্ট খুব একটা সন্তোষজনক নয়, তাহলে বলাই চলে। এবং আমি রাজীব দা এখানে আরেকটা প্রশ্ন রাখতে চাই, যে কেন্দ্রীয় বাজেটকে কিন্তু NT4 বাজেট বলে আখ্যায়িত করেছে রাজ্য সরকারের একাধিক নেতা নেতৃত্ব। আমি সেখানে দাঁড়িয়ে আমি বলতে চাই, তাহলে এবারের বিধানসভা বাজেটে কি সেই গরিবদের স্বার্থে, এবং যেহেতু সামনে পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোট রয়েছে, সেই গরিবদের স্বার্থে কি কোনো উপহার, কোনো কিছু উপহার কি দেবেন রাজ্য সরকার এই বিধানসভা বাজেটে? দেখো, প্রথম হচ্ছে উপহার দেওয়ার মতো উপহার তো মানুষকে সোশ্যাল স্কিমের মধ্যে এন্ট্রি করিয়েছে প্রচুর। নতুন কোন স্কিম হয়তো রাজ্য সরকার আনবে না, কারণ এই যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলো চালাতেই কিন্তু কোটি কোটি টাকা বেরিয়ে যাচ্ছে। তার উপর একটা জিনিস মনে রাখবে, যে ডিএ, সরকারি কর্মচারীদের ডিএ, যেটা হয়তো সরকার ভাবছে না এখনো পর্যন্ত, সুপ্রিম কোর্টে আছে বলছে, এই ডিএ বকেয়া নিয়েও একটা সমস্যা হয়েছে। ডিএ তো মানে সব রাজ্য মিটিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকার। আমি জানি না আমাদের রাজ্য, এটা নিয়ে বলা উচিত। ডিএর দাবিতে কর্মচারীরা অটল। এবং জানো যে গতকাল যে আন্দোলন চলছে এখানে আমাদের কলকাতা, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা তারা অবস্থান আন্দোলন করছেন। এবং গতকাল এই কর্মচারী ঐক্য মঞ্চের তরফ থেকে আজকে মুখ্য সচিবকে জানানো হবে, গতকাল রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসার, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক, জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি, যে তাকে চিঠি দিয়ে তারা জানিয়ে দিয়েছেন দিয়ে না দিলে নির্বাচনে আমরা পার্টিসিপেট করব না। একইভাবে সামনেই পঞ্চায়েত নির্বাচন, যদি পঞ্চায়েত নির্বাচনে তারা পার্টিসিপেট যৌথভাবে বন্ধ করে দেয়, তাহলে একটা সমস্যা হবে। অর্থাৎ বিয়ের কথাটাও ভাবতে হবে। সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা রাগ হোক, মানে এটা কিন্তু বাস্তব, এটা বাস্তব। আমরা প্রতিটা মুহূর্তে বুঝতে পারছি যে এটা বাস্তব। অর্থাৎ ভোটের তুমি যেটা বল, জনপ্রিয় তো করতেই হবে, মানুষের জন্য বাজেট, বড় লোকেদের জন্য বাজেট নয়। কেন্দ্রীয় সরকার যে বাজেট করেছে তা আম আদমির বাজেট না, সে বাজেটটা হচ্ছে তোমার বড় লোকের বাজেট। ক্ষীরের দাম কমে গেছে,
সোনার দাম বেড়ে গেল, তোমার ইমিটেশনের গয়নার দাম বেড়ে, কারা কেনে? আমার বাড়ির মেয়ের বিয়ে হলো, আমি ইমিটেশন সোনা না কিনতে পারলে ইমিটেশন কিনি। বেড়ে গেল কি? বেড়ে গেল তোমার গ্যাসের, পেট্রোল ডিজেলের দাম। অবশ্যই অবশ্যই, হ্যাঁ। অর্থাৎ এটা তো একদম, ওটা আমার দিন বাজেট দা। মানে কিন্তু মুখ্যমন্ত্রী ভাবেন জনমুখী বাজেট, মুখ্যমন্ত্রী যে বাজেটটা করেন মানুষের জন্য করেন, কিন্তু কোথাও একটা লিমিটেশন দরকার। সেই জনমুখী বাজেটের দিকে সবাই মুখিয়ে রয়েছেন, আজকের এই বাজেটের দিকে সবাই তাকিয়ে রয়েছেন, সবাই অপেক্ষারত। অবশ্যই ধন্যবাদ রাজীব দা, আমি ধন্যবাদ জানাবো।